বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বলেছেন কমিশনার আনোয়ারুল। জাতীয় নির্বাচনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিইসির। আগামী জুলাইয়ে চালু হচ্ছে পায়রা বন্দর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতে নতুন জোয়ার তৈরির আশা ব্যবসায়ীদের। পরমাণু সমঝোতায় ব্যর্থ হওয়ায় ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া তেহরান ও মস্কোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী কর্মকর্তাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় তারা একথা বলেন। যোগাযোগে ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সিইসি বলেন, নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আইন কানুনের বাইরে যাওয়া যাবে না। আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেটা আমরা এখনো জানি না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো নির্বাচন করতে হবে, এর বিকল্প নেই। ভালো নির্বাচন না হলে শুধু কমিশনের দায় থাকবে না, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও নিতে হবে। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ট্রেনিংটা যত মজবুত হবে, আমার সেই পুলিং পার্সোনাল থেকে শুরু করে নির্বাচনী কাজে যতজন লোক কাজ করবে তারা তত মজবুত হবে। আগামী বছরের জুলাইয়ে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে অর্থনীতির নতুন দিগন্ত পায়রা বন্দরের। পুরোদমে অপারেশনের পর 15 বছরের মধ্যে আয়ের মুখ দেখবে বলে আশা সংশ্লিষ্টদের। বন্দরটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করবে ধারণা ব্যবসায়ীদের। পায়রা থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন উবাইদুল্লাহ মামুন, ছবি তুলেছেন এনামুল হাবিব রুবেল। সম্ভাবনার নতুন দিগন্ত হাতছানি দিচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। নির্মাণ কাজ চলছে 12 কিলোমিটার এলাকা জুড়ে দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দরটির। শেষ হয়েছে প্রথম টার্মিনালের 650 মিটার জেটি, কন্টেইনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। একটি জেটিতেই একসাথে ভিড়তে পারবে 200 মিটারের 3টি জাহাজ। পায়রা বন্দরে থাকছে 1 লাখ বর্গফুটের ওয়্যারহাউস, প্রশাসনিক ভবন, অভ্যন্তরীণ নৌর ড্রেজিং, জলযান নির্মাণ, ভূমি অধিগ্রহণ, মহাসড়কের সঙ্গে 5.22 কিলোমিটার 4 লেন সড়ক। এছাড়া 5,427 কোটি 94 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান এই সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধা প্রকল্পে থাকছে ইউটিলিটি সার্ভিস সহ জেটি নির্মাণ, ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ, 40,000 বর্গফুটের সার্ভিস জেটি ভেহিকেল, পার্কিং শেড প্রস্তুত। অবকাঠামোগত উন্নয়ন এ পর্যন্ত 90% দৃশ্যমান পায়রায়। বড় কাজের মধ্যে বাকি রয়েছে 6.35 কিলোমিটারের 6 লেনের সংযোগ সড়ক এবং আন্দারমানিক নদীর উপর ব্রিজ নির্মাণ। তবে এই বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। 2026-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। গাড়ি কার্গো আমরা এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এ বন্দরে দুশ্চিন্তার খড়গ 10 মিটারের গভীরতা। প্রতিনিয়ত ড্রেজিং করায় বছরে ব্যয় হবে 500 কোটি। তবে আগামীতে নিজস্ব ড্রেজিং ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সরকারি একটা অনুশাসন আছে, যেখানে বলা হয়েছে যে 20% ফুড আমরা পায়রা বন্দর দিয়ে আমরা ক্যারি করার জন্য গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে। তো আমরা 20% চাচ্ছি না, আমরা বলছি যে 10% যদি আমাদের বাল্ক কার্গো যদি আমরা হ্যান্ডেল করি এখান দিয়ে, তাহলেই কিন্তু আমাদের এই যেই হিসাবটা বললাম সেটা আমাদের অ্যাচিভ করা সম্ভব। অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। পোর্টটাকে যদি আধুনিকভাবে হ্যান্ডেলিং করে সময়টাকে সেভ করা যায় এবং দ্রুত পণ্য খালাস করা যায়, তাহলে এখানে আমাদের যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান তাদের জন্য একটা বড় ধরনের সুবিধা বা আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে।
বন্দর চেয়ারম্যান জানান, ফেনী চট্টগ্রাম রুটের যে কোনো দুর্যোগে বিকল্প বন্দর হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। বাংলাদেশের বিশেষ করে আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি। এ পর্যন্ত 13,000 কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই বন্দরে নিট আয়ের প্রত্যাশা 650 কোটি টাকা, আর রাজস্ব মিলবে প্রায় 6,000 কোটি টাকা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, পটুয়াখালী। নরসিংদী শিল্পাঞ্চল মাধবদী ও বাবুরহাটে প্রায়ই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অপ্রশস্ত রাস্তা ও গলিসহ পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এতে নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশীয় বস্ত্র চাহিদার প্রায় 70% উৎপাদন হয় নরসিংদী জেলায়। এর বেশিরভাগ বস্ত্র কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান মাধবদী ও শেখেরচর বাবুরহাটে। বছরের প্রায় সময়ে আগুন লাগার ঘটনা ঘটছে শিল্প শহর মাধবদী ও পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে। এর বেশিরভাগ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ঘটছে। ঘন বসতি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো আসতে পারে না। রাস্তার দুই সাইডে আপনার অনেক বেশি ফুটপাতের দোকান থাকার কারণে যানজট থাকে। পানি থাকলে দেখা গেছে আপনার ক্ষতিটা অনেক কম হইতো। ভুক্তভোগী ব্যবসায়ী সহ স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট ও শিল্প শহর মাধবদীতে নেই পর্যাপ্ত পানির উৎস। এছাড়া পৌর শহর ও বাজারের বেশিরভাগ গলি ও সড়ক অপ্রশস্ত হওয়ায় ঢুকতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি। একটা আগুন বা একটা দুর্ঘটনা ঘটলে পর্যাপ্ত পরিমাণের সময়ের মধ্যে এটা নিবারণ করা যায় না। ধরেন শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। এটা নিয়ে আসলে কারো কোনো খেয়ালই নেই। আগুনের সময় যেটা ফিল করছি, ফায়ার সার্ভিস আসছে, পাইপও আসছে, পানির স্বল্পতা। আমরা এই এলাকাগুলা, এইসব স্থানগুলা পরিদর্শন করে ব্যবসায়ী সমিতি মালিক এবং স্থানীয় প্রশাসন ওনাদেরকে অবগত করেছি, চিঠি দিয়েছি, কিন্তু এর কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও গলি প্রশস্তকরণ, পানির উৎস নিশ্চিত করা এবং আগুন নেভানোর যন্ত্র রাখা সহ প্রয়োজনীয় প্রশিক্ষণের দাবি ব্যবসায়ী নেতাদের। আমরা সব ব্যবসায়ীরা যদি গড়ের মায়া ছাইরে দিয়া পৌরসভার সহযোগিতায় যদি রাস্তা একটু প্রশস্ত করা যায়, যে আমি 2 হাত রাস্তা গড় ভাঙ্গে দিলাম, গড় একটু কম হোক, রাস্তাটা প্রশস্ত হোক, তখনই একমাত্র আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আমাদের কর্মচারী যারা আছে প্রত্যেকটা যদি আমরা একটু প্রশিক্ষণ দিই, যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে, বিদ্যুতের শর্ট সার্কিট যে কোনো সময় ঘটতে পারে, যাতে আমরা ওই কাজটা দ্রুত আমাদের কর্মচারী যারা আছে এই ব্যবস্থা করবো, তাইলে হয়তো ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। ফায়ার সার্ভিসের তথ্য মতে জেলায় 2024 সালে 360টি অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক 7,73,98,000 টাকার সম্পদের ক্ষতি হয়। নিহত হয় 1 জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত 261টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে 7,56,53,000 টাকার সম্পদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরমাণু সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় জোটের 3 প্রতিনিধি, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। একে বেআইনি বলেছে ইরান ও রাশিয়া। ইউরোপের ত্রিশক্তির হুমকির জবাবে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, হুট করে পুরনো তরিকায় ফেরা সম্পূর্ণ বেআইনি। একে কূটনৈতিক সমাধানের প্রক্রিয়া ভণ্ডুলের অপচেষ্টা উল্লেখ করে আরাকচি বলেছেন, মাথা নত করবে না তেহরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে ফোনালাপে এই প্রক্রিয়া থামাতে বলেছেন আরাকচি। ফোনালাপ হয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের প্রতিনিধিদের সাথেও। এর আগে ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে 30 দিন ব্যাপী প্রক্রিয়া শুরুর বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ। একে অনৈতিক বলেছেন জাতিসংঘের রাশিয়ার সহকারী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি। পরমাণু সমঝোতা প্রক্রিয়া জোরদারের তাগিদ দিয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে ইরান ও রাশিয়া, যা তোলা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে। এ বছরের জুড়ে ইসরায়েল ইরান 12 দিনের পাল্টাপাল্টি হামলার জেরে ওয়াশিংটন তেহরান
ষষ্ঠ ধাপের পরমাণু আলোচনা থেমে যায়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।